দর্শক, আমি এখন কথা বলবো বিষয় বালক রাতুলের সাথে। তার কাছে তার প্রতিভার বিষয় নিয়ে আমি একটু জানতে চাইবো কি। তো রাতুল, কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমি একটু প্রথমে একটু তোমার কাছে একটু জানতে চাচ্ছি, এই যে তোমার যে প্রতিভা, আসলে এই প্রতিভার শুরুটা যদি একটু বলতে। এটা মূলত হচ্ছে করোনার টাইমে, যখন আর কি স্কুল কলেজ স্কুল বন্ধ ছিল, তো ওই টাইমে বাসায় থাকা হয়েছিল। তো ওই টাইমে আর কি মূলত এই প্রোগ্রামিং বা রোবোটিক্স বিষয়ে জানার আগ্রহ হয়, এবং মনে হয় যে আমিও একদিন হয়তো পারবো। তো তখন থেকেই চেষ্টা চালিয়েছি এবং আস্তে আস্তে সফল হচ্ছে। আচ্ছা, তুমি কোন কোন কি কি আবিষ্কার করেছো? আমি যেগুলা তৈরি করছি তার ভিতরে আছে যেমন ডিজিটাল রোবট তিলু, তারপর ডিজিটাল রোবট ডক্টর কাজী রাফসান, মেডিকেল অফিসার, স্মার্ট ইভিএম, ওয়েটার, এবং হচ্ছে এগ্রিকালচারাল রোবট, আরো অনেক কিছু। আচ্ছা, আর কি? আর হচ্ছে সয়েল সেন্সর দিয়ে এগ্রিকালচার, আর স্মার্ট লাঠি, আর আরো অনেক কিছু। আচ্ছা, তো এই কাজ করতে যে তুমি আসলে খরচ তো নিশ্চয়ই হয়েছে। জি জি। তো আসলে সেটা কিভাবে করবে? এটা মূলত হচ্ছে যখন ক্লাস ফাইভে উঠি, তো তখন বৃত্তির টাকা পেয়েছিলাম। তো বৃত্তির টাকাটা নিয়ে আর কি পথ চলাটা শুরু। তারপর আস্তে আস্তে যখন সাকসেস হচ্ছি, দেন তারপরে ফ্যামিলি সাপোর্ট থেকে আর কি মূলত এগুলা রোবোটিক্স এগুলা কিনা হয়, এবং এগুলা থেকে তৈরি। এবং আপনার হচ্ছে এখান থেকে ডিসি স্যার, ইউনো স্যার আমাকে কিছু আর্থিকভাবে সহযোগিতা ছিল। তো সেখান থেকে আর কি মূলত এইগুলা তৈরি করা হচ্ছে। আচ্ছা, আমি যে দেখছি যে রোবট, এই রোবটের কাজটা কি যদি বলতে। ডিজিটাল রোবট তিলু, সেটা হচ্ছে মূলত আমরা ওইটা মূলত হচ্ছে আমরা ব্যাংকের লকারের সামনে যে অপরিচিত কেউ যদি প্রবেশ করে, সেই ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবো। যেমন আমাদের টাকা রাখার সব থেকে নিরাপদ স্থান আমরা মনে করি ব্যাংক। তো ব্যাংকের লকারের সামনে কিন্তু যে কোনো পাবলিকে যাইতে দেয় না। তো ব্যাংকের লকারের সামনে যদি অপরিচিত কেউ যায়, সেই ক্ষেত্রে একটা শব্দ হবে এবং একটা রেড সিগন্যাল জ্বলবে, এবং আমাদের কম্পিউটারে শো করবে যে আননোন পার্সন বা অপরিচিত কেউ প্রবেশ করছে। আর যদি ব্যাংক কর্মকর্তা প্রবেশ করে, সেই ক্ষেত্রে একটা ওইখানে হোয়াইট সিগন্যাল জ্বলবে, যাতে কোনো শব্দ বা কোনো কিছু হবে না এবং তারা প্রবেশ করতে পারবে। এবং এটা আমরা মূলত আমাদের বাসা বাড়ি সোসাইটির আশেপাশেও আমরা এটা ব্যবহার করতে পারবো। এবং এটা দিয়ে আমরা হচ্ছে যদি বাসাতে বা ব্যাংকে বা অফিসে যদি অগ্নি দুর্ঘটনা ঘটে, সেই ক্ষেত্রে আমাদের মোবাইলে কল এবং এসএমএস চলে আসবে, এবং আমাদের রোবটটাতে যদি আপনি যদি তার সাথে কথা বলতে চান, যদি তার প্রশ্ন করেন, ও সেগুলার অ্যান্সার দিতে পারবে। যদি চান তার সাথে হ্যান্ডশেক করতে পারবেন আর কি। আচ্ছা, আমি একটু এই যে রোবটের যেটা বলে যে অগ্নি, মানে এটাকে আগেই সতর্কতা দেবে, মানে কোথাও কোনো আগুন যদি ধরে, নাকি ধরার পর পরে এটা সতর্ক দেবে? এখানে মূলত হচ্ছে আমাদের এটা তো একটা ডেমো প্রজেক্ট। তো এখানে যেই সেন্সর গুলা ইউজ করা হয়েছে, এগুলা তো মানে একটু কম প্রাইসের ভিতরে। তো এখানে যেই তাপমাত্রা বা টেম্পারেচারটা আছে, তো এটার যদি ক্রস করে, অর্থাৎ আমি যদি 30 বা 40 দিয়ে রাখি, যদি যখনই 41 হবে, তখন আমার মাইক্রো কন্ট্রোলারকে সিগন্যাল দিবে যে এখানে অগ্নি দুর্ঘটনা ঘটছে বা এই ধরনের কিছু ডিটেক্ট করছে। তখন আমাদের আর কি মাইক্রো কন্ট্রোলার থেকে আমাদের জিএসএম এর সিগন্যাল দিবে, জিএসএম থেকে আমাদের যেই নাম্বারটা মাইক্রো কন্ট্রোলারে দেওয়া থাকবে, সেটা থেকে আর কি কল এবং এসএমএস। তার মানে এটা তাৎক্ষণিক ভাবে দেবে? জি জি জি। আচ্ছা, আরেকটা বিষয় যে দেখলাম আর কি, যে ওই যে স্মার্ট, যেটা আর কি ইলেকট্রনিক, হ্যাঁ, স্মার্ট ইভিএম। হ্যাঁ, এটা মূলত তৈরি করা যে আমাদের স্মার্ট বলতে, আমরা তো এখন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে বসবাস করছি। তো স্মার্ট সেখান থেকে নেওয়া, এবং ইভিএম অর্থাৎ ইলেকট্রনিক ভোটিং মেশিন। তো এটা মূলত তৈরি করা হচ্ছে যে যারা হচ্ছে গ্রামের থেকে শহরে বা জব বা পড়াশোনার জন্য তারা নিজ গ্রামে থাকে না, তারা কিন্তু, আমরা একজন নাগরিক হিসাবে আমাদের কিন্তু উচিত আমাদের মূল্যবান ভোটটা দেওয়া। তো আমরা দেখা যায় যে আমাদের গ্রামে না থাকার কারণে আমরা আমাদের ভোটটা দিতে পারি না। তো আমার বাসা যেমন এলঙ্গিপাড়া, যদি আমার পড়াশোনার জন্য আমি যদি ঢাকায় যাই, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমার ভোটের দিন আমার আসতে যে অনেক দুর্ঘটনা ঘটতে পারে, বা আমি আসায় অনেক ভোগান্তির ভিতর পড়তে পারি। বাট আমাদের এই স্মার্ট ইভিএম এর মাধ্যমে বাংলাদেশের 64টা জেলার যে কোনো একটা প্রান্ত থেকেই এই ভোটটা দিতে পারবে। আচ্ছা, আমি আরেকটু তোমার মাধ্যমে একটু জানতে চাচ্ছি, এই যে স্মার্ট যেটা তুমি নাম দিয়েছো, স্মার্ট যে ইভিএম, তো
আমরা যে সরকারের কাছে যে এখন যে মেশিন গুলো আছে ইভিএম, তো এই মেশিনের সাথে আর এই মেশিনে যদি আমি কম্পেয়ার করি আসলে পার্থক্যটা কতটুকু? এটা মূলত আমি যেই দিকে বেশি ফোকাস দিয়েছি সেটা হচ্ছে যে মানে আমরা নাগরিক হিসাবে কিন্তু আমাদের ভোটটা আমরা বাদ যাচ্ছে যে মানে আমার নিজ এলাকায় আমি না থাকতে পারার কারণে আমার ভোট, মূল্যবান ভোটটা আমি দিতে পারতেছি না। তো এটার মাধ্যমে বাংলাদেশের 64টা জেলা থেকে ভোট দিতে পারতেছে। তো এটাই হচ্ছে বেশি আপডেট, এবং এটার থেকে আমাদের হচ্ছে যেমন আমাদের কার্ড যখন আমি স্ক্যান করব, স্ক্যান করার সাথে সাথে আমার বাবার নাম, আমার নাম এবং আমার এনআইডি কার্ডের যে নাম্বারটা সেটা হচ্ছে শো করবে, এবং সাথে আমাদের গ্রামের যে সিরিয়াল নাম্বারটা সেটা গ্রামের সিরিয়ালে যে ওয়েব সার্ভার থাকবে সেই জায়গায় অ্যাড হয়ে যাবে। দেন তারপরে তার এনআইডি কার্ডে যেই হচ্ছে ফেসটা থাকবে ওই ফেসটা ESP32-র মাধ্যমে স্ক্যান করবে। স্ক্যান করে যদি সেই ব্যক্তিটা রিয়েল হয় তাহলে সেখানে একটা গ্রিন একটা আলো জ্বলবে, আর যদি অপরিচিত হয় সেই ক্ষেত্রে এখানে একটা রেড একটা সিগন্যাল দিবে এবং শব্দ হবে, যাতে যে পুলিশ বা যারা থাকবে তারা বুঝতে পারবে যে ফেক কেউ ভোট দিতে যাচ্ছে। দেন তার হাতটা মেশিনের ভিতর প্রবেশ করাইলে যখন যদি সকল ভেরিফাই কমপ্লিট থাকে সেই ক্ষেত্রে একটা ডিসপ্লেতে শো করবে যে ইওর ভেরিফাই ইজ সাকসেসফুল, এবং একটা ওয়েব বাজবে যে আপনার সকল ভেরিফাই কমপ্লিট, আপনি এবার ভোট দিতে পারবেন। তারপর অপর যে সাইট আছে অপর সাইডে যে তার ইচ্ছা মতো সে যার ভোট দিতে চায় তাকে ভোট দিতে পারে। তার মানে আমি যেটা তোমার মাধ্যমে জানলাম যে এই মেশিন মূলত এক কথায় যে নির্ভুল যে ভোট সেটা সঠিক কাজই করবে। জি জি। মানে কেউ ইচ্ছা করলে যদি কোনো ব্যক্তি যদি মনে করে যে এটা জাল ভোট প্রদান করব বা জাল ভোট দেবো, তাহলে সেটা সম্ভব নয়। জি, এটা কখনোই পারবে না, কারণ আমার যেই এনআইডি কার্ডটা আমি যখন এটা স্ক্যান করব তখন কিন্তু লেখা উঠবে, যদি সে ভোটার লিস্টে থাকে তাহলে ওখানে লেখা উঠবে যে ইওর ভোট মানে ইওর ভোট ইজ ডিটেক্টেড বা ইওর লিস্টের ভিতরে এরকম একটা সিগন্যাল দিবে। বাট সে যদি একবার ভোট দেওয়ার পর যদি ওই এনআইডি কার্ড নিয়ে সে যদি আবার স্ক্যান করে সেই ক্ষেত্রে এখানে এগেইন বা এরকম একটা দিবে যে আপনার ভোট দেওয়া হয়েছে, এরকম একটা কিছু লেখা উঠবে, সে ভোট দিতে পারবে না আর কি। এবং আমাদের যে ওয়েব সার্ভার থেকে একটা মেসেজ যাবে যে কেউ জাল ভোট দিতে যাচ্ছে। আচ্ছা, আমি তোমার এই প্রতিভার কথাটা শুনে খুব আমও নিজে অবাক হলাম। তো এখন প্রশ্ন হলো যে এই কাজটা করা তো নিঃসন্দেহে একটা ব্যয়বহুল কাজ, আসলে এই কাজটা করতে যে তুমি তো নিশ্চয়ই কোনো ব্যয় করেছো আর কি? জি অবশ্যই। তো এই ভবিষ্যতে তোমার কি পরিকল্পনা আছে, বিশেষ করে এই সেক্টর যেটা যে দুইটা প্রযুক্তি তুমি অলরেডি আমাদেরকে দেখিয়েছো বা দেখাচ্ছ আর কি, আসলে এই কাজটা করা তো আমি তো জানো যেটা ব্যয়বহুল কাজ, তো তোমার পরিকল্পনা কি? আমার এটা ফিউচার প্ল্যান হচ্ছে যে আমাদের এইটা যদি বাস্তবায়ন করা হয়, অর্থাৎ আমাদের যদি এই স্মার্ট ইভিএমটা তৈরি করা, যদি সরকার থেকে এটা আমাদের যদি তৈরি করতে সাহায্য করে বা তৈরি যদি করে, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের মতো যেই জনগণ আছে, অর্থাৎ যারা শিক্ষার্থী বা যারা জব করার জন্য আর কি ভোট দিতে পারে না, সরকারের যদি আপনি একটু লক্ষ্য করেন যে গড়ে দেখবেন যে যদি মানে লাইক মনে করলাম যে আমাদের দেশের লোক সংখ্যা 10 জনের ভিতরে দেখা যাবে যে 3% ভোট দিচ্ছে না এই দূরে থাকার কারণে, গ্রামের নিজ এলাকায় না থাকার কারণে। তাহলে যদি স্মার্ট ইভিএম এর মাধ্যমে হয় তাহলে কিন্তু ওই 3%ও কিন্তু ভোট দিতে পারবে তারা আর কি, সম্ভব আর কি। আচ্ছা আচ্ছা, তুমি পড়াশোনা এখন কোথায় করছো? আমি হচ্ছে কুমারখালী MN পাইলট মডেল হাই স্কুলে আর কি এবার কি SSC 24 ব্যাচ আর কি পরীক্ষা দিয়েছি সায়েন্স থেকে। জি জি। তো পরিশেষে আরেকটা কথা বলে শেষ করবা যে এই কাজ করতে তুমি সহযোগিতা চাচ্ছ কিনা? জি অবশ্যই, যদি আমাকে কেউ সহযোগিতা করে সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমি আরো নতুন কিছু আইডিয়া নিয়ে কাজ করতে পারবো, নতুন কিছু প্রজেক্ট তৈরি করতে পারবো। এগুলা তৈরি করে আমাদের দেশটা আমরা বাইরের দেশের কাছে রিপ্রেজেন্ট করতে পারবো, এবং আমাদের দেশটা স্মার্ট বাংলাদেশ হিসাবে তৈরি করে আমরা বাইরের দেশের কাছে তুলে ধরতে পারবো। আমরা আমাদের দেশের প্রজেক্টটি আমরা বাইরের দেশের কাছে রপ্তানি করব এবং বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা এই যে বিষয় প্রতিভা সম্পন্ন আপনার রাতুলের কথা কিন্তু আমরা শুনলাম। তিনি যে প্রযুক্তিগুলি আবিষ্কার করেছেন এবং সেই আবিষ্কারের তিনি ফলাফলে কিন্তু আমরা দেখেছি, এবং তিনি কিন্তু মানুষের সামনে কিন্তু সেটা কিন্তু উপস্থাপন ইতিমধ্যে তিনি করেছেন। তো সেক্ষেত্রে তার পরিশেষে একটা কথাই ছিল যে এই কাজটা যদিও একটা ব্যয়বহুল কাজ, সেক্ষেত্রে সরকার যদি এই কাজের পেছনে যদি তাকে সহযোগিতা করে তাহলে তার যে স্বপ্ন সেই স্বপ্নটা পুরোটাই সফল হবেন বলে তিনি মনে করছেন।